বিএনপি এই মুহূর্তে কঠিন রাজনৈতিক চাপে, দেশি বিদেশি আন্তর্জাতিক বহুমুখী চাপে বিএনপি এটা স্বীকার করছে। তারা বিএনপি সম্ভবত বেশি দিন টিকতে পারবে না। 5ই আগস্ট বামের বিজয়, শিবিরের বিজয়, এটা আসলে কার বিজয়? শেষ পর্যন্ত সে ভারতে কিন্তু এই স্বৈরাচারকে নিয়ে জায়গা দিয়ে রেখেছে। এই ভারতই এখনো পর্যন্ত তাদের জায়গা থেকে দেখেন। 2 দিন আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমাদের খুব কি বলে কি দৃষ্টি, সূক্ষ্ম দৃষ্টি না কি যেন এক দৃষ্টি রাখছেন তিনি। তুই কে রে বেটা আমার দেশের কি হবে সেটা দৃষ্টি রাখার জন্য? তোর না হাগার পায়খানা নাই, তুই পায়খানা বানা আগে। তোর ওই দেশের মানুষের চাইতে এই দেশের মানুষ বহু ভালো আছে, তুই করা লাগবে না, তুই তোর দেশ নিয়ে চিন্তা কর। এটা বলেছে এই ইন্ডিয়া বলেছে। তার মানে আমরা যা বলতাম এই দেশের মূল সমস্যা ভারত, তারাই সমস্যা। অতএব আমাদের ওই জায়গা থেকে বের হইতে হবে। 5 তারিখে বিশেষ করে বিএনপির কথা বলি, বিএনপির কিছু বক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী লীগের কথা বলছে, এরকম মনে হয়। আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি, তাহলে আমার মনে হবে আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে। ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন। ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে, কারা নাকি রাজাকার, চিহ্নিত যুদ্ধাপরাধী, চোখ কপালে উঠে যাবে। যদিও আওয়ামী লীগ ওই ঘটনার পরপর থেকে একই দাবি করে আসছিল যে আবু সাইদকে হত্যার বিষয়টা সঠিক নয়, যে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হননি। এটা নিয়ে আপনাদের খেয়াল আছে, আওয়ামী লীগ বারবার এই কথাটা বলেছে, কারণ তাদের বক্তব্য পুলিশের গুলিতে স্পটে আবু সাইদের মৃত্যু হয়নি, ওইখান থেকে নেওয়ার পথে ভিন্নভাবে তার মৃত্যু হয়েছে। তাহলে আমরা যে দৃশ্যটা দেখলাম সেটা আসলে কি? রহস্যের বেড়াজালে এনসিপি 5 শীর্ষ নেতা প্রথম বিজয়ী দিবসে উপস্থিত না থেকে কক্সবাজারে গিয়ে হোটেলে বসে কার সাথে কি মিটিং করলেন, আবার সেখান থেকে আজকে ঢাকায় ফিরছেন। তো এখন দেখা যাচ্ছে যে তারা দলকে না জানিয়ে তারা চলে গেছে এবং আজকে তাদেরকে শোকজ করা হয়েছে। জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে জামাত চরমোনাই। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ঐক্যবদ্ধ অবস্থা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না। এখান থেকে স্বীকার করা হলো যে না, চাপ সৃষ্টি হচ্ছে বা চাপ আছে। এখন চাপ আছে কিন্তু বেকায়দায় ফেলা যাবে না, এই তো। কিন্তু চাপ আছে, এটা তো স্বীকার করলেন। এখন চাপ আছে এটা স্বীকার করলেন, এখন বেকায়দায় ফেলা যাবে কি যাবে না এটা তো আর বলবেন না যে চাপে আমরা বেকায়দায় পড়ে যাবো, এটা কেউ বলবে না। মরার আগ পর্যন্ত সবাই বলবে, তলে পরে বলবে যে বুঝো কেমন। রাজনীতি এটাই, তলে পরে যে আপনি কুস্তিতে নিচে পড়েছেন, তলে পড়েছেন, তারপর আপনি বলবেন যে তুই বুঝো কেমন, দেখছো, অথচ আপনি নিজে পরাজিত হচ্ছে। এটাই, এই জন্য চাপে আছে মানে তলে পড়ছে, এটা ঠিক আছে, কিন্তু বেকায়দায় পড়বো না এটা বলছেন। এটা নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য। নেতাকর্মীরা দেখছে চারদিকে অন্ধকার, যে বিএনপি চাপে। জনগণ বলছে বিএনপি চাঁদাবাজ, জনগণ বলছে ভিক্ষা লাগলে ভিক্ষা নে, চাঁদাবাজি সাইডা দে। বাংলাদেশের 13 কোটি ভোটারের 13 কোটি বিশ্বাস করে বিএনপি চাঁদাবাজ, বিএনপি নিজেরাও বিশ্বাস করে বিএনপি চাঁদাবাজ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার স্ত্রী, তার মেয়ের জামাই, তার মেয়ে সবাই বিশ্বাস করে বিএনপি চাঁদাবাজ। চাঁদাই হচ্ছে বিএনপি একমাত্র আয়ের উৎস, এটা সবাই বিশ্বাস করে, স্বীকার করে। চাঁদাবাজি নিয়ে এক চাপে, এই যে চাপের স্বীকারোক্তি মির্জা ফখরুলের। প্রথম চাপ হচ্ছে চাঁদাবাজি নিয়ে। বিএনপি সংস্কার চায় না, সংস্কার বিরোধী দল হিসেবে বিএনপি ব্র্যান্ডিং হয়েছে, এটা হচ্ছে বিএনপির আরেক চাপ। এরপর মানে সংস্কার বিরোধী দল হিসেবে নিজেদের ক্যারেক্টারাইজেশন, কঠিন চাপ। দেখেন চাপে যে কি হবে, যারা সংস্কার চায় না, ইতিহাস বিএনপিকে ক্ষমা করবে না, এই জন্য বিএনপি টিকতে পারবে না ভবিষ্যতে। আর চাঁদাবাজি করেও টিকতে পারবে না, চাঁদাবাজ শাস্তি করে এই স্লোগান উঠবে। বিএনপি ভোট চুরি করতে চায়, জনগণ সবাই সন্দেহ করছে।
এই জন্য নির্বাচন যদি কোনো রকম সুষ্ঠু না হয়, সব দায় বিএনপিকে নিতে হবে এবং বিএনপিকে এই দায়ে জনগণ পিটাবে। কতটা চাপ এবং কতটা ঝুঁকিতে আছে বিএনপি আশা করি বোঝাতে পারছি। এরপরে সামাজিক চাপ, এই যে চাঁদাবাজ, এটি সামাজিক চাপ। বিএনপিকে দেখলেই বলে চাঁদাবাজ, সামাজিক চাপ। বিএনপির নেতা কর্মীদের ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়তে গেলেও বন্ধু বান্ধবরা চেতায়, তুই চাঁদাবাজের ফ্যামিলির লোক। যদি চিপস খায় দোকানে গিয়ে স্কুলে বাচ্চারা, এক বাচ্চা মনে হয় আরেক বাচ্চাকে বলবে, এমন ভাবে সোশ্যাল মিডিয়ায় বিএনপি চাঁদাবাজ, যেহেতু বাচ্চারা এখন সোশ্যাল মিডিয়া চালায়, রিলস তৈরি হচ্ছে, ইউটিউব শর্টস তৈরি হচ্ছে বিএনপির চাঁদাবাজি নিয়ে, ওইগুলোই বাচ্চাদের সামনে পড়ছে, ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক। তারা এক বাচ্চা আরেক বাচ্চাকে বলবে, তুই চিপস খাও, এটা কি চাঁদাবাজির টাকা তোর বাপের? কি করে তোর বাপের? পেশা কি? ইনকাম সোর্স। ইনকাম সোর্স আবার তারা বলবে না, বলতে পারে না, এগুলো নাকি জানার অধিকার নাই। জনগণ ধরেই নিবি যেহেতু জানাতে চাচ্ছে না, মানে চাঁদাবাজি করে। পারসেপশন ক্লিয়ার। কতটা চাপে আছে বুঝতে পারছেন মির্জা ফখরুলের স্বীকারোক্তি। এবার আসেন সরকারের পক্ষ থেকে চাপ। সরকারের চাপ, সরকারের চাপ হচ্ছে সরকার বিএনপির সাথে গেমস খেলছে, নাটক করছে, যে এইটা মেনে না নইলে কিন্তু নির্বাচন চোখে দেখা লাগবে না, এইভাবে চাপ দিয়ে অনেক কাজ করাচ্ছে। যেমন একটা মজার ঘটনা দেখেন, মনে করেন, তাহলেই বুঝবেন যে চাপে কি হয় বিএনপির। ইশরাক আন্দোলন করছিল মেয়র পদে বসার শখ নিয়ে, সবকিছু গুছিয়েছিল, কিন্তু সরকার চাপ দিয়ে এই ইশরাকের মেয়রশিপ দেওয়ার পক্ষে তারেক রহমান নিজে বক্তব্য দিয়েছিলেন, সালাউদ্দিন আহমেদ দিয়েছিলেন, মির্জা ফখরুল থেকে শুরু করে আমির খসরু, বিএনপি সবাই ইশরাকের পক্ষে মাঠে নেমেছিলেন। কিন্তু সরকার চাপ দিয়ে বিএনপিকে ঘরে পাঠিয়ে দিয়েছে না। দেখেন বিএনপিকে নাই, এর মানে কি? চাপ দিয়ে বিএনপিকে ধৈর্য বানিয়ে দেওয়া সম্ভব। সরকারি চাপ আরো নানান ভাবে সরকারি, যে আপনাদের লোকজন সবাই চাঁদাবাজি করে, আমাদের দুর্নাম হয়, থানাগুলো আপনাদের, আবার বিএনপির পন্থী আমলা বা এদের অনেকের চাপ আছে এরকম, যে আপনাদের দালালি করি, আমাদেরকে ভিসি বানান, প্রক্টর বানান, হাউস টিউটর বানান, পারে না, বিএনপির কথা নাকি শুনে না। সচিবালয়ে বিএনপির আমলাদের পক্ষ থেকে চাপ আছে যে আমাকে অমুক জেলার ডিসি বানান, আমাকে ট্রান্সফার করেন, তাও নাকি এখন পারে না। অমুক ওসির অমুক জায়গায় নিয়ে দেন, অমুক এসআই ট্রান্সফার করে দেন, বিএনপির কথা নাকি হয় না তেমন, সরকার নিজেদের মতো করে করছে, এই চাপ আছে। আবার চাঁদাবাজি একটু কমে গেলে চাপ দেয়, এতদিন রাজনীতি করেছে এখন একটু খাইতে পারবো না, কিসের রাজনীতি করি? কেন্দ্রীয় নেতাদের চাপ দেয় চাঁদাবাজরা, মানে যারা চাঁদাবাজ সবাই, মানে যারা চাঁদা উঠায়, যে আপনারা ব্যবস্থা করেন, আমরা চাঁদা না খাইতে পারলে এতদিন বিএনপি করেছি কেন নির্যাতিত হয়ে। এইভাবে বহুমুখী চাপে আছে। আন্তর্জাতিক চাপ কি? এগুলো তো দেশের মধ্যে চাপ সঙ্গে। আন্তর্জাতিক চাপ হচ্ছে চীন জামাতকে বেছে নিয়েছে, আমির জামাতকে যে সম্মান দেখিয়েছে বেকায়দার। চীনে গিয়েছিল মির্জা ফখরুল্লাহ, কিন্তু জামাতের মতো অত গ্রহণযোগ্যতা পায় না। চীন পছন্দ করে ফেলেছে জামাতকে ভারতের সাথে খেলার জন্য। আবার ভারত বিএনপিকে মাঠে নামিয়েছে ৭১ ব্যবসায়, কিন্তু আবার পিছন থেকে ভারত চলে যায় মাঝে মাঝে, বিএনপিকে চেনে না। তারেক রহমান ভারতের কথা চলেন, কিন্তু মজার বিষয় হচ্ছে তারেক রহমান কখনো ভারত বিশ্বাস করবে না, কারণ জিয়াউর রহমানের রক্ত রয়েছে তার শরীরে, এ কারণে আবার তারেক রহমানকে বিশ্বাস করা যায়। ভারতও আওয়ামী লীগের মতো খুব ডাই হার্ট বিএনপিকে গ্রহণ করে না, মানে গার্লফ্রেন্ডকে ফাও খায় কিন্তু বিয়ে করে না। ভারত বিএনপি সম্পর্কের অবস্থা এখন এটা, গার্লফ্রেন্ড মানে বিএনপি, তারা সব উজাড় করে দিয়েছে যে না ওটা কিন্তু বিয়ে করবাই, সব নিয়ে নাও, কিন্তু বিয়ের কোনো খবর নাই। ভারতের অবস্থা হচ্ছে এটা বিএনপির সাথে সম্পর্কে। চীন আবার জামাতকে বেছে নিয়েছে, যুক্তরাষ্ট্র আবার ইউনুসপন্থী, বা ইউনুস যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করছে। তো বিদেশি কোনো বন্ধু নাই বিএনপির। বহুমুখী চাপে, এই চাপে বেশি দিন টিকতে পারবে না। দেশে বিদেশে বহুমুখী চাপে বিএনপি, এই চাপের মুখে বিএনপি বেশি দিন টিকতে পারবে না, সম্ভব নয়। কিছু করতে পারবে না, পারবে বিএনপি মহাসচিব যেটা বলছে, সামনে দেখবেন। চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন। বেকায়দা তো অলরেডি পড়েছেন, আর কত বেকায়দায় পড়তে চান? তলে পরে তারপরে বলেন যে বুঝো কেমন। আপনারা বেকায়দায় পড়েছেন, আপনাদের ভোট আছে, এখন সুষ্ঠু নির্বাচন হোক, পিআর সিস্টেম মানুন, দেখবেন যে কত কপালে উঠে যাবে। যদিও আওয়ামী লীগ ওই ঘটনার পরপর থেকে একই দাবি করে আসছিল যে আবু সাইদকে হত্যার বিষয়টা সঠিক নয়, যে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হননি। এটা নিয়ে আপনাদের খেয়াল আছে, আওয়ামী লীগ বারবার এই কথা বলেছে, কারণ তাদের বক্তব্য পুলিশের গুলিতে স্পটে আবু সাইদের মৃত্যু হয়নি, ওইখান থেকে নেওয়ার পথে ভিন্নভাবে তার মৃত্যু হয়েছে। তাহলে আমরা যে দৃশ্যটা দেখলাম সেটা আসলে কি? আর আজকে প্রায় ১ বছর পর, আবু সাইদের মৃত্যুর ১ বছর ১ মাস কাছাকাছি সময়টা, আজকে যে তথ্য
রাষ্ট্র কর্তৃক নিযুক্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র যে আইনজীবী নিয়োগ দিয়েছে মোহাম্মদ আমির হোসেন, তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য পুরো সিস্টেমে আরেকটা ধাক্কা দিতে যাচ্ছে। বলা হচ্ছে যে আবু সাইদকে হত্যার যে ভিডিও ফুটেজ, সেটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে সংক্ষেপে এআই যে প্রযুক্তি আছে, সেই প্রযুক্তি দিয়ে বানানো একটি ভিডিও। আমরা এই প্রথমবারের মতন নিজেও এমন কথা শুনি না, একটা ধাক্কা খাইলাম। এতদিন আমরা শুনছি আওয়ামী লীগের দাবি ছিল আবু সাইদ ওইখানে মরে নাই, ওইখান থেকে তাকে হাসপাতালে নেওয়ার পথে কে বা কাহারা বা যারা সরকার বিরোধী আন্দোলনে লিপ্ত ছিল তারা মাইরা ফেলছে আন্দোলনের গতিপথটাকে বদলাই দেওয়ার জন্য। এটা ছিল আওয়ামী লীগের তৎকালীন দাবি। বাট আজকে আমাদের যিনি আইনজীবী আছেন মোহাম্মদ আমির হোসেন, তিনি যে দাবি করছেন, এই দাবি তো ভাই পুরা মানে আমরা এতদিন দেখলাম কি শুনলাম কি, আর ঘটনার দিন শেষে সামনে আনলো উনি কি। এখন উনি কোন দাবিতে এই কথা বললেন, বা ওনার কাছে কোন এটা যে প্রযুক্তি দিয়ে তৈরি একটা ভিডিও, সেটার সপক্ষে তিনি আসলে কি যুক্তিতর্ক অথবা প্রমাণ উপস্থাপন করলেন, সেটাও আসলে গণমাধ্যমে আসে নাই। আপনারা সকলে জানেন জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিষয়গুলো নিয়ে আপনার এই মুহূর্তে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে একটা সাক্ষ্য গ্রহণ চলছে, আর আজকে তৃতীয় দিন ছিল সেই সাক্ষ্য গ্রহণের। তো এই তৃতীয় দিনে আপনার গেল 6 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর বেলা 11টার পর থেকে বিকেল 3:30টা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলেছিল। মাঝখানে কিছুক্ষণ বিরতি দেওয়া হয়েছিল। প্রত্যক্ষদর্শী হিসাবে নিজেদের জবানবন্দি তুলে ধরেছিলেন 2 জন সাক্ষী। এর মধ্যে একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুর্মু, আরেকজন এনটিভির রংপুর করেসপন্ডেন্ট একে মইনুল হক। জবানবন্দিতে গত বছরের 16 জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের আগের এবং পরের ঘটনা বর্ণনা করেন তারা। তাদের সাক্ষ্য গ্রহণ শেষে তাদেরকে জেরা করেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, তার পক্ষে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। সাংবাদিক মাইনুল হককে জেরার সময় আমির হোসেন বলেন আবু সাইদ হত্যার ভিডিও ফুটেজটি এআই অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয়েছে। জবাবে এটা এআই না, অরিজিনাল বলে জানান সাক্ষী। এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 5 জন। এখন আমরা এই রাষ্ট্র কর্তৃক যে আইনজীবী আমির হোসেন, আমি তার বক্তব্য শুনে আসলে সবারই একটা মাথা খারাপের মতন অবস্থা হয়ে গেছে। এখন এটা তিনি যে বলছেন, অবশ্যই কোনো একটা এভিডেন্স অথবা কোনো একটা তথ্য উপাত্ত প্রমাণের ভিত্তিতে তিনি এসে বলছেন। এত বড় একটা ঘটনার মামলার আইনজীবী তিনি, বা জেরা চলতেছে, সেখানে এই ধরনের একটা বিষয়কে সামনে আনা আসলে এটা কি হাস্যকর নাকি কি আসলে বলবো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এর পরেও বিভিন্ন সময় বলছে আবু সাইদ পুলিশের গুলিতে মারা যায়নি। আওয়ামী লীগের দাবি ছিল পুলিশের গুলি রাবার বুলেটে সে মরে নাই, তারে ওইখান থেকে নেওয়ার পরে অ্যাম্বুলেন্সে বা গাড়িতে মাইরা ফেলছে, মাইরা সরকার উপর চাপাইছে। কিন্তু এআই দিয়া বানানো এই ভিডিও বলে আমি মনে করছি, তাই ভুল ভ্রান্তির পথে তারা পা দিচ্ছেন। গত 1 মাসের ভিতরে তারা অনেকগুলা ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশে। ক্ষমতার ধার প্রান্তে না থাকলেও ছাত্র হিসাবে মানে যোদ্ধা হিসাবে তাদেরকে আমরা মূল্যায়ন বা সম্মান করতেছিলাম, ভালোবাসা দিতেছিলাম। সেই ভালোবাসার ভিতরে কয়েকটি দুর্ঘটনার কারণে আমরা সমালোচনা করতে, তাদেরকে শুধরিয়ে সঠিক রাস্তায় আনতে বাধ্য হচ্ছি। আমি এই 5 জনের রহস্য ঘেরা বৈঠকটি নিয়ে আমি প্রথমে পত্রিকা থেকে কিছু নিউজ পড়বো, তারপরে আমার বিশ্লেষণে যাব। কক্সবাজার সফরের বিষয়ে হাসনাত, সারজিৎ সহ এনসিপির 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি কেন্দ্র থেকে। এই 5 নেতা কারা? আগে একটু 5 নেতা সম্পর্কে একটু আপনাদেরকে বলছি। এখানে এনসিপির মুখপাত্র সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজিৎ আলম আছেন, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ আছেন, ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা আছেন। সঙ্গে আছেন তাসনিম যারার স্বামী খালেদ সাইফুল্লাহ। আপনারা দেখেছেন যে খালেদ সাইফুল্লাহর বাড়িতে যখন মিটিং করেছিল, যেখানে ওরা অনেক আনন্দ ঘন পরিবেশে বক্তব্য দিয়েছিলেন রাজবাড়িতে হলো খালেদ সাইফুল্লাহর বাড়ি, আর ডাক্তার তাসনিম যারার শ্বশুর বাড়িতে, সে শ্বশুর বাড়িতে খুব সুন্দর বক্তব্য, সুন্দর কথা বলছিল। তার স্বামীও খালেদ সাইফুল্লাহ কিন্তু উচ্চ শিক্ষিত, তারা দুজনই ইউকেতে পড়াশোনা করেছেন, উচ্চ শিক্ষিত, এবং বাংলাদেশে তারা এনসিপির এই আন্দোলন সংগ্রামে, ছাত্রদের আন্দোলন সংগ্রামে একাত্মতা ঘোষণা করে তারা বাংলাদেশেই থেকে যাচ্ছেন। বাংলাদেশের রাজনীতিতে স্বামী স্ত্রী দুজনই ইয়াং জড়িয়েছেন। প্রিয় দর্শক, এরপরে যা লিখেছে আমি একটু তুলে ধরছি। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে গতকাল মঙ্গলবার 5 আগস্ট কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় হাসনাত আব্দুল্লাহ, সারজিৎ আলম সহ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সফরের বিষয়ে কোনো তথ্য বা ব্যাখ্যা দলের রাজনৈতিক পরিষদকে আগে জানানো হয়নি। উল্লেখ করে নোটিশে এই সফরের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে দলের 2 শীর্ষ নেতার কাছে জবাবদিহিতা করার কথা লেখা হয়েছে। সেখানে লেখা হয়েছে যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলের সদস্য সচিবের কাছে যেন তারা সরাসরি আক্তার হোসেন এবং নাহিদ ইসলামের কাছে সরাসরি এসে লিখিত জবাব, তাও সময় 24 ঘন্টার ভিতরে দিতে হবে। 24 ঘন্টার ভিতরে উপস্থিত হয়ে সশরীরে দুজনের সামনে এই জবাব দেওয়ার কথা লিখেছেন। এবং তাদের পক্ষ থেকে দলের যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন শিফাত নোটিশটি পাঠান। পরে তিনি বিষয়টি সাংবাদিকদেরকে জানান। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে আজকে আবার কক্সবাজার থেকে তারা ঢাকায় রওনা দিয়েছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে তারা ঢাকায় পৌঁছে যাবে এবং পৌঁছে গিয়ে নিশ্চয়ই
এই 5 নেতা সরাসরি অফিসে যাবেন এবং তারা মানে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনের মুখোমুখি হবে। কিন্তু রহস্যে কি শেষ হয়ে যাবে? এই রহস্যকেরা এই কক্সবাজার সফর, এই 5 নেতার, এতে করে এই 5 নেতা না থাকলে এনসিপি নামক দলটির শক্তি কতটুকু থাকবে, ব্যাগে কতটুকু সাপোর্ট থাকবে, কতটুকু আমরা বলি যে মাজা যদি আপনার শক্তিশালী না হয় আপনি ভারী বোঝা মাথায় নিতে পারবেন না। এনসিপি নামক দলটি যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে আগামী সংসদে অন্তত তৃতীয় অথবা চতুর্থ সারির কোনো দল হতে চান, নিশ্চয়ই এই 5 জনকে লাগবে এনসিপিতে। কিন্তু যেই 2 জন আহ্বায়ক আমরা নাহিদ ইসলাম বা আক্তার হোসেন, জনতার কাছে ভালোবাসা আছে, এই ব্যাপারে আমি কোনো অমূল্যায়ন করছি না, কিন্তু জনতা যেই 4 জনের বক্তব্য স্পেশালি বেশি নেই, 4 জনের বক্তব্য থেকে রক্ত গরম হয়, 4 জনের বক্তব্য থেকে তরুণ তরুণীরা জেগে উঠে, সেই 4 জন আমরা শুধুমাত্র তাসনিম জারার হাজবেন্ড খালেদ সাইফুল্লাহ ভালো বক্তা না, বাকি 4 জন হলেন ভালো বক্তা। প্রতিদিন তাদেরকে মিডিয়া কাভারেজ করে এবং প্রতিদিন তাদের কার্যক্রম পরিষ্কার, এনসিপির জন্য, দেশের জন্য, দেশের ডানপন্থী আলেম ওলামা ইসলামপন্থীরা সবাই তাদেরকে পছন্দ করেন এবং তারা কিন্তু ইসলামপন্থী দলগুলোর সাথে সুসম্পর্ক রাখেন। আমরা দেখেছি মিজানুর রহমান আজহারি প্যালেস্টাইনের পক্ষে বিশাল সমাবেশে হাসনাত আব্দুল্লাহকে মিজানুর রহমান আজহারির হাতে হাত ধরে স্টেজে, আবার আমরা দেখছি জামাতের বিশাল সমাবেশে সারজিদ আলমকে। তার মানে এরা 2 জন ইসলামপন্থীদের সাথে খুবই সুসম্পর্ক রেখে এগিয়ে যাচ্ছেন। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য আমরা সবসময় শুনে আসছি, আর আমরা বলা বাহুল্য, এখানে বলার কোনো অবকাশ রাখে না যে এখানে যে তাসনিম জারা কিন্তু ডাক্তার তাসনিম জারা একজন মানবিক নারী হিসাবে অলরেডি বাংলাদেশে 1 বছরে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন, কারণ সে ডাক্তার। ডাক্তাররা এমনিতেই তো মানবিক কাজ করে। ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ডাক্তার তাসনিম জারা, এই ডাক্তার মানুষগুলার কিন্তু আলাদা একটা মানুষের কাছে মূল্যায়ন, ভালোবাসা আছে। তাই সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে এই 4 জন ছাড়া এনসিপির জন্য কঠিন হয়ে যাবে সামনের দিকে এগিয়ে যাওয়া। নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের ঘাড়ে বামপন্থীরা বসেছে বলে অনেকে মনে করছেন বামপন্থীর দিকে এনসিপি ঝুঁকে যাচ্ছে। মেজরিটি এনসিপির কার্যক্রম বামপন্থীদের পরামর্শে হচ্ছে, আর বামপন্থীরা পরামর্শ দিয়ে হাসিনার মতন এনসিপিকে বাংলাদেশকে থেকে বিতাড়িত করার জন্য একটা মহাপরিকল্পনা, ভারতের রর পরিকল্পনা হতে পারে যে নাহিদের মাথার উপরে বসে গিয়েছে, নাহিদের অজান্তেই বসেছে। আজকে 7 তারিখ, গত পরশু 5 তারিখ গিয়েছে। আপনারা খেয়াল করেছেন কোন বাম সংগঠন এই হাসিনা পালানোর বিজয়কে উদযাপন করে নাই, না বাসদ, না সিপিবি, না তাদের ছাত্র সংগঠনগুলো, ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, কেউ কিন্তু বিজয় উদযাপন করে নাই। একটা জিনিস খেয়াল করেছেন, অর্থাৎ এই জিনিসটিকে তারা বিজয় মনে করে না। হাসিনার পালিয়ে যাওয়াকে গণতন্ত্রের উত্থান মনে করে না, গণতন্ত্রের বিজয় মনে করে না। এটা কিন্তু একটি সিগনিফিকেন্ট বিষয়, মানুষের খেয়াল করার বিষয়। এই বিজয় উপলক্ষে ছাত্রদল বেশ বড় সড়ো প্রোগ্রাম করেছে, তারপরে শিবির প্রোগ্রাম শুরু করেছে, এখনো তাদের শেষ হয়নি। 36 জুলাই চিত্রধর্মী প্রদর্শনী যাকে বলে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।